প্রতি বছর ইনকাম ট্যাক্স ফাইল করার সময় আমরা অনেকেই কনফিউজড থাকি যে আমাদের জন্য কোন আইটিআর ফর্মটি সঠিক, আইটিআর 1, আইটিআর 2, আইটিআর 3 নাকি আইটিআর 4। অথবা অনেকেই ভাবেন আমি তো চাকরি করি, আমি কোন আইটিআরটি ফাইল করব। আবার অনেকেই কনফিউজড থাকেন যে আমি তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, ব্যবসা করি কিংবা ফ্রিল্যান্সিং করি, তাহলে আমি বা কোন আইটিআরটি ফাইল করব। দেখুন, এই কনফিউশনটা শুধুমাত্র আপনার একার নয়। প্রতি বছর হাজার হাজার মানুষ শুধুমাত্র ভুল আইটিআর ফাইল করার কারণে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছ থেকে নোটিশ পান। তবে চিন্তা নেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে এক্সপ্লেন করব যে আপনার সোর্স অফ ইনকাম অনুযায়ী কোন আইটিআর ফর্মটি আপনার জন্য একেবারে পারফেক্ট, যাতে ভবিষ্যতে কোনো রকমের এক্সপার্টের সাহায্য ছাড়াই আপনি নিজের জন্য সঠিক আইটিআর ফর্মটি চুজ করতে পারেন। তবে মেইন টপিক নিয়ে আলোচনা করার আগে আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত। আমি রোহিত। এই চ্যানেলে আমি পার্সোনাল ফাইন্যান্স, স্টক মার্কেট ইনভেস্টিং, মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং, ট্যাক্সেশন, বিজনেস কেস স্টাডিজ ইত্যাদি বিষয়ে ডিটেলসে আলোচনা করে থাকি। তাই আপনারা যদি আপনাদের ফিনান্সিয়াল নলেজটা আরো একটু ইমপ্রুভ করতে চান, যাতে ভবিষ্যতে আরো বেটার ফিনান্সিয়াল ডিসিশন নিতে পারেন, তার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন এবার মেন টপিক নিয়ে আলোচনা করা যাক। তবে বিভিন্ন ধরনের আইটিআর ফর্মের বিষয়ে জানার আগে সবার প্রথমে আপনাদের জানতে হবে যে আইটিআর আসলে কি। দেখুন, সহজ কথায় বলতে গেলে আইটিআর বা ইনকাম ট্যাক্স রিটার্ন হলো একটি সরকারি ফর্ম, যার মাধ্যমে আপনি সরকারকে জানান যে গত এক বছরে আপনি কত টাকা আয় করেছেন, কত টাকা ইনভেস্ট করেছেন, কত টাকা ট্যাক্স দিয়েছেন, অথবা কত টাকা ট্যাক্স লায়াবিলিটিস রয়েছে ইত্যাদি বিষয়। অর্থাৎ এটি একটি আয়ের রিপোর্ট কার্ড, যা প্রতি বছর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জমা দিতে হয়। সরকার বিভিন্ন ধরনের আয়ের জন্য বিভিন্ন রকমের আইটিআর ফর্ম বানিয়ে রেখেছে, যাতে হিসেব রাখা সহজ হয়। আমাদের দেশে মোট 7 রকমের আইটিআর ফর্ম রয়েছে: আইটিআর 1, আইটিআর 2, আইটিআর 3, আইটিআর 4, আইটিআর 5, আইটিআর 6, আইটিআর 7। তো চলুন এবার প্রতিটি আইটিআর ফর্মের বিষয়ে ডিটেলসে আলোচনা করা যাক। প্রথমেই আসি আইটিআর 1। এটি হলো সবচেয়ে সাধারণ এবং সহজ আইটিআর ফর্ম। এটি মূলত স্যালারিড ইন্ডিভিজুয়ালস অর্থাৎ বেতনভোগী কর্মচারীদের জন্য ডিজাইন করা হয়েছে। আপনার আয়ের উৎস যদি খুব একটা জটিল না হয়, তাহলে আইটিআর 1 আপনার জন্য বেস্ট। আইটিআর 1 ফাইল করার জন্য 1 নম্বর, আপনাকে ইন্ডিয়ান ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট হতে হবে। এনআরআই অর্থাৎ নন ইন্ডিয়ান রেসিডেন্ট হলে চলবে না। 2 নম্বর, লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনার টোটাল ইনকাম 50 লাখ টাকা পর্যন্ত হতে হবে। 50 লাখ টাকার বেশি হলে চলবে না। 3 নম্বর, আপনার আয়ের মূল উৎস স্যালারি কিংবা পেনশন হতে হবে। 4 নম্বর, লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনার এগ্রিকালচারাল ইনকাম 5,000 টাকা পর্যন্ত হতে হবে। 5 নম্বর, আপনি যদি সর্বোচ্চ 2টি হাউস প্রপার্টির মালিক হয়ে থাকেন। 6 নম্বর, আপনার অন্যান্য আয়ের উৎস থাকে, যেমন সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট, এফডির ইন্টারেস্ট, ডিভিডেন্ড ইত্যাদি। তবে হর্স রেস কিংবা লটারি উইন করলে সেটা আইটিআর 1-এ দেখাতে পারবেন না। 7 নম্বর, স্টক মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনার টোটাল লং টার্ম ক্যাপিটাল গেইন যদি 1,25,000 টাকা পর্যন্ত হয় এবং আপনি যদি কোনো পুরনো ক্যাপিটাল লস ক্যারি ফরওয়ার্ড না করেন, তাহলে আইটিআর 1 আপনার জন্য বেস্ট। তাহলে এবার নেক্সট জানতে হবে কখন আপনি আইটিআর 1 ফাইল করতে পারবেন না। 1 নম্বর, আপনার অ্যানুয়াল ইনকাম যদি 50 লক্ষ টাকার বেশি হয়। 2 নম্বর, আপনি যদি 2টির বেশি হাউস প্রপার্টির মালিক হয়ে থাকেন। 3 নম্বর, আপনার যদি কোনো বিজনেস কিংবা প্রফেশন থেকে ইনকাম আসে। 4 নম্বর, আপনার ক্যাপিটাল গেইন যদি বছরে 1,25,000 টাকার বেশি হয়। 5 নম্বর, আপনি যদি কোনো কোম্পানির ডিরেক্টর হন। 6 নম্বর, আপনি যদি কোনো আনলিস্টেড শেয়ার হোল্ড করে রাখেন। 7 নম্বর, আপনার এগ্রিকালচারাল ইনকাম যদি বছরে 5,000 টাকার বেশি হয়। 8 নম্বর, আপনার যদি কোনো ফরেন অ্যাসেট কিংবা ইনকাম থাকে এবং আপনি যদি কোনো ফরেন অ্যাকাউন্টের সাইনিং অথরিটি হয়ে থাকেন, তাহলে আপনি আইটিআর 1 ফাইল করতে পারবেন না। নেক্সট হচ্ছে আইটিআর 2। দেখুন, আইটিআর 2 হলো সেই সমস্ত ব্যক্তি এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিজদের জন্য যাদের বিজনেস কিংবা প্রফেশন থেকে আয় নেই ঠিকই, কিন্তু আদার সোর্স যেমন ক্যাপিটাল গেইন, ফরেন অ্যাসেট, মাল্টিপল হাউস প্রপার্টি ইত্যাদি থেকে একটা মোটা অঙ্কের টাকা আয় হয়। তো এবার প্রশ্ন হচ্ছে, কারা আইটিআর 2 ফাইল করবেন? দেখুন, আইটিআর 2 তারাই ফাইল করবেন প্রথমত যাদের অ্যানুয়াল ইনকাম 50 লক্ষ টাকার বেশি।
নম্বর, যাদের দুটির বেশি হাউস প্রপার্টি রয়েছে এবং সেখান থেকে আয় আসে। 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, গোল্ড, জমি জায়গা ইত্যাদি বিক্রি করে শর্ট টার্ম কিংবা লং টার্ম ক্যাপিটাল গেইন করেন এবং লং টার্ম ক্যাপিটাল গেইন যদি 1,25,000 টাকার বেশি হয় তাহলে আইটিআর 2 ফাইল করতে হবে। তবে হর্স রেস কিংবা লটারি উইন করলে সেটা আইটিআর 2 এ দেখাতে পারবেন না। 4 নম্বর, আপনি যদি কোনো লিস্টেড কিংবা আনলিস্টেড কোম্পানির ডিরেক্টর পদে থাকেন। 5 নম্বর, আপনার কাছে যদি কোনো আনলিস্টেড কোম্পানির শেয়ার থাকে। 6 নম্বর, আপনার কাছে যদি কোনো ফরেন অ্যাসেট, ফরেন ইনকাম অথবা ফরেন কোনো অ্যাকাউন্টের সাইনিং অথরিটি হয়ে থাকেন। 7 নম্বর, আপনার এগ্রিকালচারাল ইনকাম যদি বছরে 5,000 টাকার বেশি হয় তাহলে আইটিআর 2 আপনার জন্য। তো এবার প্রশ্ন হচ্ছে, কারা আইটিআর 2 ফাইল করতে পারবেন না? দেখুন, সহজ কথায় বলতে গেলে আপনার যদি কোনো নিজস্ব ব্যবসা থাকে অথবা আপনি যদি কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন, যেমন ডাক্তার, উকিল কিংবা আইনজীবী, তাহলে আপনি আইটিআর 2 ফাইল করতে পারবেন না। এবার নেক্সট হচ্ছে আইটিআর 3। দেখুন, আইটিআর 3 হলো সেই সমস্ত ব্যক্তি এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিজদের জন্য যাদের আয়ের মূল উৎস বিজনেস অথবা প্রফেশন। অর্থাৎ আপনি যদি কোনো ছোট অথবা বড় ব্যবসার মালিক হয়ে থাকেন অথবা আপনি যদি ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ারের মতো প্রফেশনাল হন তাহলে আইটিআর 3 আপনার জন্য বেস্ট। এবার প্রশ্ন হচ্ছে, কখন আইটিআর 3 ফাইল করবেন? 1 নম্বর, আপনার যদি প্রোপাইটারশিপ বিজনেস থাকে এবং তার টার্নওভার যদি প্রিজাম্পটিভ ট্যাক্সেশন লিমিট ছাড়িয়ে যায়। 2 নম্বর, আপনার ব্যবসার যদি ট্যাক্স অডিট করানোর প্রয়োজন হয় তাহলে আইটিআর 3 বাধ্যতামূলক। 3 নম্বর, আপনি যদি কোনো পার্টনারশিপ ফার্মের পার্টনার হয়ে থাকেন এবং সেই ফার্ম থেকে স্যালারি, বোনাস, ইন্টারেস্ট অথবা কমিশন পান। 4 নম্বর, আপনি যদি শেয়ার মার্কেটে ইন্ট্রাডে অথবা ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করেন তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী এটি বিজনেস ইনকাম হিসাবে গণ্য হয় এবং তখন সেক্ষেত্রে আপনাকে আইটিআর 3 ফাইল করতে হবে। 5 নম্বর, আপনি যদি ফ্রিল্যান্সার অথবা প্রফেশনালস হন, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল ইত্যাদি, এবং আপনার ইনকাম যদি প্রিজাম্পটিভ ট্যাক্সেশনের বাইরে হয় তাহলে আপনাকে আইটিআর 3 ফাইল করতে হবে। 6 নম্বর, আপনি যদি কোনো কোম্পানির ডিরেক্টর হন এবং আপনার বিজনেস ইনকাম থাকে। 7 নম্বর, আপনার কাছে যদি কোনো আনলিস্টেড কোম্পানির শেয়ার থাকে তাহলে আইটিআর 3 আপনার জন্য বেস্ট। আপনাদের আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, যেমন আইটিআর 3 ফর্মে আপনি বিজনেস ইনকামের পাশাপাশি আরো অন্যান্য সোর্স থেকে ইনকাম হলে সেগুলোও দেখাতে পারবেন। যেমন 1 নম্বর, আপনার যদি স্যালারি কিংবা পেনশন থেকে আয় হয়। 2 নম্বর, মাল্টিপল হাউস প্রপার্টি থেকে আয় হয়। 3 নম্বর, শেয়ার, প্রপার্টি অথবা অন্যান্য অ্যাসেট সেল করে যদি ক্যাপিটাল গেইন হয়। 4 নম্বর, আপনার যদি কোনো ফরেন অ্যাসেট থাকে অথবা ফরেন ইনকাম থাকে তাহলে সেটাও আইটিআর 3 তে উল্লেখ করতে পারবেন। অথবা আপনি যদি কোনো লটারি জেতেন অথবা হর্স রেস উইন করেন তাহলে সেটাও আইটিআর 3 তে দেখাতে পারবেন। সেই জন্যই আইটিআর 3 ফর্মকে কম্প্রিহেন্সিভ ফর্মও বলা হয়। তাই সহজ কথায় বলতে গেলে আপনি যদি একজন সিরিয়াস বিজনেসম্যান, প্রফেশনালস অথবা ট্রেডার হন এবং আয় ও ব্যয়ের একটা কমপ্লিট হিসেব সরকারকে দিতে চান তাহলে আইটিআর 3 আপনার জন্য বেস্ট। তবে যেহেতু এই ফর্মটি যথেষ্ট বড় তাই আইটিআর 3 ফাইল করার আগে একজন এক্সপার্টের পরামর্শ অবশ্যই নেবেন। নেক্সট আসি আইটিআর 4। আইটিআর 4 হলো এমন একটি ফর্ম যা প্রিজাম্পটিভ ট্যাক্সেশনের অধীনে ফাইল করা হয়। এখানে কি হয়, আপনাকে আপনার ব্যবসার সব খরচের হিসেব দিতে হয় না অথবা ব্যালেন্স শিট কিংবা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট মেনটেন করতে হয় না। এখানে সরকার নিজে থেকেই ধরে নেয় যে আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশই আপনার লাভ। এটাই হলো প্রিজাম্পটিভ ট্যাক্সেশনের মূল ধারণা। আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, আইটিআর 4 ফর্মটি মূলত 3টি মেন পিলারের উপর বেস করে দাঁড়িয়ে রয়েছে। আপনার বিজনেস অথবা প্রফেশন অনুযায়ী আপনাকে বেছে নিতে হবে আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন। প্রথমত সেকশন 44 এডি, এটি মূলত সাধারণ ব্যবসায়ীদের জন্য। আপনার যদি কোনো ছোটখাটো ব্যবসা থাকে যেমন গ্রসারি শপ অথবা অন্য যে কোনো ছোট ব্যবসা তাহলে আপনার ব্যবসার মোট টার্নওভারের 8%, আর যদি ডিজিটাল পেমেন্ট নেন তাহলে মাত্র 6% প্রফিট দেখালেই কাজ শেষ। দ্বিতীয়ত সেকশন 44 এডিএ, এটি মূলত প্রফেশনালসদের জন্য, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ফ্রিল্যান্সার্স ইত্যাদি। এখানে কি হয়, আপনি আপনার সারা বছরের মোট ইনকামের 50% প্রফিট দেখিয়ে এই ফর্মে রিটার্ন ফাইল করতে পারবেন।
তৃতীয়ত সেকশন 44 দেখুন, যাদের মালবাহী গাড়ি আছে অথবা ট্রাক আছে এবং যারা পণ্য পরিবহনের ব্যবসা করেন তাদের জন্য এই সেকশন। এখানে কি হয়, গাড়ির ওজনের ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট পরিমাণ লাভ দেখাতে হয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, কারা আইটিআর 4 ফাইল করবেন? প্রথমত, যারা রেসিডেন্টাল ইন্ডিভিজুয়ালস এবং HUF তারা আইটিআর 4 ফাইল করবেন। 2 নম্বর, যাদের অ্যানুয়াল ইনকাম 50 লক্ষ টাকার বেশি নয়। 3 নম্বর, যে কোনো বিজনেসম্যান অথবা প্রফেশনালস যারা প্রিজাম্পটিভ ট্যাক্সেশন স্কিমটি বেছে নিয়েছেন তারা আইটিআর 4 ফাইল করবেন। 4 নম্বর, যাদের অন্যান্য আয়ের উৎস আছে। 1 নম্বর, স্যালারি কিংবা পেনশন থেকে আয়। 2 নম্বর, দুটি হাউস প্রপার্টি থেকে ইনকাম, তবে পুরনো কোনো ক্যাপিটাল লস যদি ক্যারি ফরওয়ার্ড না করা থাকে। 3 নম্বর, ব্যাংক ইন্টারেস্ট অথবা এফডি থেকে আয়। এছাড়াও যাদের লং টার্ম ক্যাপিটাল গেন বছরে 1,25,000 টাকা পর্যন্ত তারা আইটিআর 4 ফাইল করবেন। তবে অনেকে রয়েছেন যারা আইটিআর 4 ফাইল করতে পারেন না। কারা আইটিআর 4 ফাইল করতে পারেন না? 1 নম্বর, যাদের অ্যানুয়াল ইনকাম 50 লক্ষ টাকার বেশি। 2 নম্বর, যাদের ফরেন অ্যাসেট রয়েছে, ফরেন ইনকাম রয়েছে, অথবা যারা ফরেন কোনো অ্যাকাউন্টের সাইনিং অথরিটি তারা আইটিআর 4 ফাইল করতে পারবেন না। 3 নম্বর, যারা কোনো কোম্পানির ডিরেক্টর। 4 নম্বর, যাদের কাছে আনলিস্টেড শেয়ার রয়েছে। 5 নম্বর, যাদের কাছে দুটির বেশি হাউস প্রপার্টি রয়েছে এবং সেখান থেকে ইনকাম আসে। 6 নম্বর, যাদের বিজনেসের টার্নওভার বছরে 2 কোটি টাকার বেশি তারা আইটিআর 4 ফাইল করতে পারবেন না। আশা করি বিষয়টি বোঝা গেল। বুঝতে অসুবিধা হলে আরো একবার দেখো। নেক্সট হচ্ছে আইটিআর 5। দেখুন, আইটিআর 5 হলো এমন একটি ফর্ম যেটি ব্যবহার করে কোনো ফার্ম, এলএলপি অর্থাৎ লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, এওপি অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ পার্সনস ইত্যাদি নন ইন্ডিভিজুয়াল এন্টিটিস তাদের ইনকাম রিপোর্ট করে। সহজভাবে বললে এটি বিজনেস অর্গানাইজেশনস অথবা এন্টিটিসদের জন্য তৈরি, ব্যক্তিগত ট্যাক্স পেয়ারদের জন্য নয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, কারা আইটিআর 5 ফাইল করতে পারবে? দেখুন, আইটিআর 5 ফাইল করতে পারবে যে কোনো পার্টনারশিপ ফার্ম, এলএলপি অর্থাৎ লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, এওপি অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ পার্সনস, বিওআই অর্থাৎ বডি অফ ইন্ডিভিজুয়ালস, কোঅপারেটিভ সোসাইটিজ, লোকাল অথরিটিজ ইত্যাদি। উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন আপনি এবং আপনার বন্ধু মিলে একটি পার্টনারশিপ ফার্ম চালাচ্ছেন। ওই ফার্মের আলাদা প্যান কার্ড রয়েছে, ইনকাম রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আইটিআর 5 ফাইল করতে হবে। তো চলুন এবার নেক্সট জেনে নেওয়া যাক কারা আইটিআর 5 ফাইল করতে পারবেন না। 1 নম্বর, কোনো ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট অর্থাৎ সাধারণ ব্যক্তি আইটিআর 5 ফাইল করতে পারবেন না। 2 নম্বর, কোনো HUF এবং কোম্পানি আইটিআর 5 ফাইল করতে পারবে না। আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, আইটিআর 5 হলো একটি জটিল ফর্ম। এখানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট ইত্যাদি উল্লেখ করতে হয় এবং অনেক ক্ষেত্রে অডিট বাধ্যতামূলক হতে পারে। তাই ভুল ভ্রান্তি এড়িয়ে যেতে একজন এক্সপার্টের সাহায্য নিতে পারেন। নেক্সট আসছি আইটিআর 6। দেখুন, আইটিআর 6 হলো এমন একটি ফর্ম যেটি ব্যবহার করে বিভিন্ন কোম্পানি তাদের ইনকাম রিপোর্ট করে। সহজভাবে বলতে গেলে আইটিআর 6 রেজিস্টার্ড কোম্পানিগুলির জন্য তৈরি করা হয়েছে, কোনো ইন্ডিভিজুয়াল অথবা ফার্মের জন্য নয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, কারা আইটিআর 6 ফাইল করতে পারবে? দেখুন, আইটিআর 6 ফাইল করতে পারবে যে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, ওপিসি অর্থাৎ 1% কোম্পানি, অর্থাৎ যে কোনো কোম্পানি যারা কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী রেজিস্টার্ড তারাই আইটিআর 6 ফাইল করতে পারবে। তবে একটা ব্যতিক্রম রয়েছে, অনেক সময় সব কোম্পানি আইটিআর 6 ফাইল করে না। যদি কোনো কোম্পানি সেকশন 11 এর অধীনে এক্সাম্পশন ক্লেম করে তাহলে তখন তাদের আইটিআর 6 এর পরিবর্তে আইটিআর 7 ফাইল করতে হয়। তো চলুন এবার সবশেষে আইটিআর 7 এর বিষয়ে জেনে নেওয়া যাক। দেখুন, আইটিআর 7 হলো এমন একটি ফর্ম যেটি ব্যবহার করে বিভিন্ন এনজিওস, ট্রাস্ট এবং বিশেষ কিছু প্রতিষ্ঠান তাদের ইনকাম রিপোর্ট করে। বিশেষ করে যারা সেকশন 11 অনুযায়ী ট্যাক্স এক্সাম্পশন ক্লেম করে তাদের জন্য আইটিআর 7 ফাইল করা বাধ্যতামূলক। তাহলে এবার ডিটেলসে জেনে নেওয়া যাক কারা আইটিআর 7 ফাইল করবে। দেখুন, আইটিআর 7 ফাইল করবে বিভিন্ন অর্গানাইজেশন যেমন চ্যারিটেবল ট্রাস্ট, রিলিজিয়াস ট্রাস্ট যেমন মন্দির, মসজিদ, গির্জা। নেক্সট হচ্ছে বিভিন্ন এনজিওস অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, পলিটিক্যাল পার্টিস,
বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনস যেমন স্কুল, কলেজ ইত্যাদি, বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউশনস যেমন হসপিটালস, মানে যেসব সংস্থা লাভের জন্য নয় বরং সমাজের জন্য কাজ করে তাদের জন্যই আইটিআর 7। তাহলে বন্ধুরা, আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা আইটিআর এর 7টি ফর্মের বিষয়ে বিশদে জানলাম। তবে চলুন শেষ করার আগে বিষয়গুলিকে আরো একবার সংক্ষেপে ঝালিয়ে নেওয়া যাক। যেমন আইটিআর 1 হলো সেই সমস্ত ইন্ডিভিজুয়ালস এর জন্য যাদের অ্যানুয়াল ইনকাম 50 লাখ টাকা পর্যন্ত এবং যাদের আয়ের মূল উৎস হলো স্যালারি কিংবা পেনশন। 2 নম্বর আইটিআর 2। আইটিআর 2 হলো সেই সমস্ত ইন্ডিভিজুয়াল এবং এইচইউএফস এর জন্য যারা স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে প্রচুর টাকা ক্যাপিটাল গেইন করেন, কিন্তু তাদের কোনো বিজনেস ইনকাম নেই। 3 নম্বর হলো আইটিআর 3। আইটিআর 3 হলো বিজনেসম্যান এবং প্রফেশনালস এর জন্য। 4 নম্বর আইটিআর 4। আইটিআর 4 হলো ছোট ব্যবসায়ী এবং ফ্রিল্যান্সার্সদের জন্য যাদের অ্যানুয়াল ইনকাম 50 লাখ টাকার বেশি নয় এবং যারা প্রিজাম্পটিভ ট্যাক্সেশনের সুবিধা নেন। 5 নম্বর আইটিআর 5। আইটিআর 5 হলো পার্টনারশিপ ফার্ম এবং এলএলপির জন্য। 6 নম্বর আইটিআর 6। আইটিআর 6 হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানিদের জন্য। 7 নম্বর আইটিআর 7। আইটিআর 7 হলো পলিটিক্যাল পার্টিস, এনজিওস এবং চ্যারিটেবল ট্রাস্টের জন্য। তাহলে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনার মনে আর কোনো কনফিউশন নেই। মনে রাখবেন, সঠিক আইটিআর ফর্ম বেছে নেওয়ার মানেই হলো অর্ধেক ট্যাক্স কমপ্লায়েন্স হয়ে যাওয়া। তাই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং ভবিষ্যতে পার্সোনাল ফাইন্যান্স, স্টক মার্কেট ইনভেস্টিং, মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং, ট্যাক্সেশন, বিজনেস কেস স্টাডিজ ইত্যাদি বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আইটিআর ফর্মের বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।